আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই নতুন করে আলোচনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি। একদিকে চীন ও পাকিস্তানের মিত্রতা, অন্যদিকে ভারত। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে কাবুল ঘিরে নতুন রাজনৈতিক খেলা শুরু করতে পারে বেইজিং ও ইসলামাবাদ। তবে তালেবান দেশটির ক্ষমতায় আসলেও আফগানদের প্রতি দিল্লির সমর্থন অব্যাহত রাখা উচিত বলে মনে করছেন অনেক ভারতীয়। চলতি সপ্তাহেই আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। এরই মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। স্থগিত হওয়ার আশঙ্কায় বিদেশি বিনিয়োগ। চলমান এসব সংকটের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। তালেবান ক্ষমতায় আসায় কারা লাভবান হচ্ছেন আর ক্ষতিই বা হচ্ছে কাদের, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কট্টর ইসলামিক গোষ্ঠীটির ক্ষমতা গ্রহণে সবচেয়ে বিপাকে পড়তে পারে ভারত, আর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন ও পাকিস্তান। একদিকে তালেবানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, অন্যদিকে সীমান্ত নিয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে তীব্র বিরোধ ভারতের। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে আফগানিস্তানকে নিয়ে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে রাজনীতির নতুন মেরুকরণ হতে পারে। তালেবানের পুনরুত্থানকে ভারতের পরাজয় আর পাকিস্তানের বড় জয় হিসেবেও দেখছেন অনেকে। এদিকে ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সেটি এখন দিল্লির সামনে বড় চ্যালেঞ্জ। তবে তালেবানকে স্বীকৃতি দেওয়া হোক বা না হোক, সাধারণ আফগানদের প্রতি ভারত সরকারের সমর্থন অব্যাহত রাখা উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এমনকি আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নে ভারত যে $300 কোটি বিনিয়োগ করেছে, তা নিয়ে আপাতত কোনো সংকট তৈরির আশঙ্কা নেই বলেও উল্লেখ করেন পর্যবেক্ষকরা। রাহানুল রানা, সময় সংবাদ। জনগণের মধ্যে একটাই প্রশ্ন ছিল, কে হতে যাচ্ছে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী? ইসমাইল সাবরি ইয়াকুব নাকি আনোয়ার ইব্রাহিম? অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী দাতক সেরে ইসমাইল সাবরি ইয়াকুব। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির 220 জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়েছিল, যার সময়সীমা ছিল বুধবার বিকেল 4টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে দেশটির দেওয়ান রাকাতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটিংয়ে 115 ভোট পেয়ে এগিয়ে আছেন দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন 105 ভোট। এদিকে দেশটির নতুন সরকার গঠন এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দলীয় প্রধানদের সঙ্গে আলাদাভাবে বিশেষ বৈঠক ডেকেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। ধারণা করা হচ্ছে, ইসমাইল সাবরি প্রধানমন্ত্রী হলে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শদাতা হতে পারেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্র জুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আগামী 20 সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসা বিশেষজ্ঞদের এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনই বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে আবারও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। করোনা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি নিয়ে করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক ডাক্তার রোসেল ওয়ালেন্সকি এবং খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর ভারপ্রাপ্ত কমিশনার ডক্টর জ্যানেট উডকক। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী 20 সেপ্টেম্বর থেকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমে চিকিৎসাধীন বয়স্ক ব্যক্তিবর্গ। এছাড়াও বুস্টার ডোজ নিতে পারবেন কমপক্ষে 8 মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া মার্কিন নাগরিকরাও। পর্যায়ক্রমে সব মার্কিন নাগরিক বুস্টার ডোজের আওতায় আসবে বলেও জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, মডার্না বা ফাইজারের 2 ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা গ্রহণকারীরা আপাতত বুস্টার ডোজ নিতে পারবেন। এর আগে সিডিসি এবং FDA যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়।
এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনই বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আবারও সাফ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে টিকার সুষম বন্টন নিশ্চিতে গরিব দেশগুলোকে বেশি করে টিকা সরবরাহে ধনী দেশগুলোর প্রতি আহ্বানও জানায় সংস্থাটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে ইরাক ও ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। করোনার মধ্যেই দ্বিতীয়বারের মতো শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সমবেত হন তাজিয়া মিছিলে। তবে গেল বছর সামাজিক দূরত্ব বজায় রেখে মিছিলে অংশগ্রহণ করলেও এবছর ছিল না তার কোনো বালাই। এভাবেই ইরাকের কারবালা প্রান্তরে জড়ো হয় হাজার হাজার মানুষ। এখানেই হিজরি ৬১ সনের ১০ই মুহররম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীর চক্রান্তে শাহাদাত বরণ করেন। শোকাবহ এই ঘটনার স্মরণে প্রতি বছর দিনটি পালন করেন বিশ্বের মুসলিমরা। করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো আশুরা পালিত হচ্ছে ইরাকে। গেল বছর তাজিয়া মিছিলে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা বাধ্যতামূলক ছিল, কিন্তু এবার কারো মুখেই ছিল না মাস্ক। এমনকি তিল ধারণের মতো জায়গাও ছিল না মিছিলে। মিছিলকারীরা সামাজিক দূরত্ব না মেনেই বুক চাপড়ে বারবার আহাজারিতে মাতম করছিলেন হাই হাসান হাই হোসেন বলে। এ সময় কান্নায়ও ভেঙে পড়েন অনেকে। দিনটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই দিনে ইমাম হোসেনকে হত্যা করা হয়েছিল। করোনার মধ্যেও শুধুমাত্র এই দিনটির জন্য এখানে এসেছি। আমরা প্রার্থনা করি ইমাম হোসেনের উপর শান্তি বর্ষণ হোক। বিশ্বের মুসলিমরা পবিত্র আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। মুহররম মাসে শিয়া সম্প্রদায়ের মানুষ দিনটি স্মরণে মাসের প্রথম ১০ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। জিনিয়া শেখ, সময় সংবাদ। বড় সড় ধাক্কা খেলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বিধানসভা ভোটের পর সহিংসতার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বেশ কয়েকটি মামলার তদন্ত সিবিআইকে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। প্রাদেশিক সর্বোচ্চ এই আদালতের ইতিহাসে এভাবে একটি মামলায় সর্বসম্মত রায় আগে কোনোদিন আসেনি বলে দাবি করেছেন অনেক আইনজীবী। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। চলতি বছরের এপ্রিলে শেষ হয় ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হয় ২রা মে। বিপুল ভোটে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মামলাগুলোর চূড়ান্ত রায় দেন কলকাতা হাইকোর্ট। এতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। একটা কোনো বিশেষ পার্টিকে ভোট দিয়েছেন বা ওরা সমর্থক, তাদের উপরে যে সন্ত্রাসটা হয়েছিল, তাদের উপরে যে অত্যাচারটা হয়েছিল, তারা আজকে এই রায়ের মাধ্যমে বিচার পেলেন। অন্যান্য স্টেটে কি আমাদের হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি? সেটাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। অন্যান্য জায়গায় সব হয়েছে, কিন্তু কেউ দেখাচ্ছে না। ওদের কাছে কেন দেখাচ্ছে না? কারণ ওটা তো সেন্টারের লোকরা ওখানে রুলিং করছে। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যারা ওই সহিংসতায় বলি হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই রায়কে নিজেদের বিজয় হিসেবে দেখছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। তাজরিন, আপনাকে ধন্যবাদ। তাজরিন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল তার নেতৃত্বে গঠিত বৃহত্তম বেঞ্চ, যেখানে আরো 5 জন বিচারপতি ছিলেন, তারা কিন্তু আজকে দুপুরবেলা এই রায় দেন। এই রায়কে ঐতিহাসিক বলে মনে করছে বিজেপি এবং একই সঙ্গে রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বাম এবং কংগ্রেস নেতৃত্ব। ফলাফল প্রকাশ হয় ২রা মে এবং ২রা মে এর পর থেকেই প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে রাজ্যের তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিজেপি নেতা কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং প্রচুর নারী যারা গৃহহীন এবং তারা পাশবিক নির্যাতিত হয়েছে, প্রচুর মানুষ বিজেপি সমর্থন করেছেন, তাদেরকে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন, ভারতের যেটি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও কিন্তু কয়েক দফায় তদন্ত করা হয় এবং তারাও কিন্তু একই রকম ভাবে যে
এই যে তৃণমূল কংগ্রেস বা শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ বিজেপির, সে তাদের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেটাও কিন্তু বিজেপির যে অভিযোগ তার সত্যতা দিয়েছে, শিলমোহর দিয়েছে। সিবিআই সর্বভারতীয় স্তরে সবচেয়ে প্রধান গোয়েন্দা সংস্থা, যে সংস্থায় এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নারদা, সারদা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির ঘটনাও কিন্তু সিবিআই তদন্ত করছে। সুতরাং এই মামলাটিও যে একটি বড় মামলার দিকে যাচ্ছে সে কিন্তু আর বলার অবকাশ রাখে না। একই সঙ্গে আদালতের নির্দেশনা যে এই ঘটনার যারা এই যে নির্বাচন ভোট পরবর্তী সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হতেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবশ্যই সিট গঠন করতে হবে এবং আইপিএস পশ্চিমবঙ্গের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিয়ে একটি ইনভেস্টিগেশন টিম গঠন করা হবে। সব মিলিয়ে তাজদিন বলা যায় যে পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভোট পরবর্তী যে সহিংসতার বিষয়ে বিজেপি যে অভিযোগ করে আসছিল সেই অভিযোগের কিন্তু একটা আলাদা মাত্রা পেল এবং তাতে কিন্তু বলাই বাহুল্য যে মমতা প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল রাজনৈতিকভাবেও কিন্তু খানিকটা পেছনে গেল। এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের রাজনীতি সবশেষ। তাজদিন। কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও চাঙ্গা হতে শুরু করেছে ভারতের পর্যটন খাত। যদিও কয়েকটি দেশের নাগরিকদের জন্য এখনও পর্যটন ভিসা চালু না হলেও এরই মধ্যে দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে অন্যতম পর্যটন নগরী গোয়াতে। এছাড়াও বিধিনিষেধ শিথিল হওয়ায় পর্যটক আসতে শুরু করেছেন পর্যটনের আরেক স্বর্গরাজ্য লাদাখেও। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ভারতের লাদাখ আগে কাশ্মীরের অন্তর্গত থাকলেও 2019 সালে এটিকে রাজ্য থেকে আলাদা করে কেন্দ্র নিয়ন্ত্রিত ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করে নয়াদিল্লি। দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু তিব্বত সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলটি। করোনা মহামারীর কারণে গেল প্রায় 1.5 বছর ধরে অঞ্চলটির পর্যটন খাত ধুঁকতে থাকলেও আসার কথা কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও লাদাখে আসতে শুরু করেছেন দেশি বিদেশি পর্যটকরা। এতে আবারও চাঙ্গা হতে শুরু করেছে হিমালয় ঘেরা এই অঞ্চলটির পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলো। कोविड का सीन अभी खत्म हो रहा है तो अभी इस हिसाब से टूरिस्ट आ रहे हैं, बहुत ज़्यादा आ रहे हैं, ज़्यादा तादाद में आ रहे हैं मतलब। तो ये है कि अभी टूरिज्म बढ़िया चल रहा है। डेवलपमेंट तो बहुत ज़्यादा होगा सर, काफ़ी होगा क्योंकि टूरिस्ट अभी बहुत बढ़ रहा है। एकदम कोविड ख़त्म होने की वजह से फिर बहुत ज़्यादा टूरिस्ट आ रहा है। অন্যদিকে বিধিনিষেধ শিথিল হওয়ায় পর্যটকের পদচারণায় মুখর ভারতের আরেক পর্যটন নগরী গোয়া। অবকাশ যাপনে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু গোয়ার সমুদ্র সৈকত। করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে রাজ্যটির পর্যটন খাত ভেঙে পড়লেও সম্প্রতি আবারও প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে অঞ্চলটিতে। সৈকতের তীর ঘেঁষা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও বারগুলোতে কেবলই পর্যটকের ভিড়। দীর্ঘদিন পর ঘুরতে আসতে পেরে খুশি তারাও। এভরিথিং ইজ লাইক নরমাল, সো উই আর এনজয়িং। टाइड्स आर हाई, दैट इज द बेस्ट पार्ट बेसिकली। सिचुएशन विजिट किया है क्योंकि ठीक है हम लोग घूमने ही आए हैं तो थोड़ी क्राउड लेस है, कंपैरेटिवली लाइव भी कम है, बट सही लग रहा है। তবে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও কঠোর স্বাস্থ্যবিধির পাশাপাশি দোকানপাট খোলা রাখার বিষয়ে অঞ্চলটিতে এখনো জারি রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।